আচ্ছা, তো আমরা লম্বা তারের ক্ষেত্রে সূত্রটা শিখছিলাম যে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের সূত্র। তো মনে করো সোজা একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো চৌম্বক ক্ষেত্র তৈরি হলে বলছি বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা নির্ণয় করতে হবে। যেরকম এটা যদি ধরি, জিনিসটা হলো এ পাশ দিয়ে যদি ভিতরে ঢুকে এ পাশ দিয়ে বাইর হচ্ছে, ডান দিক দিয়ে ভিতরে ঢুকে বাম দিক দিয়ে বের হচ্ছে। তো এদিকে ক্রস চিহ্ন আর এদিকে ডট চিহ্ন। এখন অনেক সময় বলে যে একটা পয়েন্ট বলে দেয়, মনে করো এটা থেকে মনে করো 2 মিটার দূরে, এত মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এরকম জানতে চান। তো আমরা ওইটার সূত্র একটা দিছিলাম, যে সূত্রটা ছিল 2 পাই মিউ নট আই ডিভাইড বাই 2 পাই। তো এখানে এ মানি হলো দূরত্বটা, আই মানি হলো তার মধ্যে দিয়ে কত প্রবাহিত যাচ্ছে, তারের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে, আর এ মানি হলো দূরত্বটা। তো দূরত্ব দেয়া থাকে। আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা তো সবসময় একটু প্রথমেই সাথে সাথে দিয়ে ফেলবা, কারণ তার যদি 2-3টা একসাথে থাকে তখন একটু প্রবলেম হয়ে যায়। তো সেজন্য প্রথমে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা দিয়ে ফেলবা। এরপরে তোমার যে পয়েন্টটার কথা বলছে, মানে বিন্দুটা কোন সাইডে দিছে, ডান সাইডে না বাম সাইডে, ওইটা হিসাব করে ডিরেকশনগুলো নির্ধারণ করবা। ঠিক আছে, বিন্দুটা সাপেক্ষে নির্ধারণ করবা। তো এটা মনে কতদিন বলতে ভুলে গেছিলাম, তো এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন দিকে বিন্দুটা আছে সেটা। হ্যাঁ, আচ্ছা, যেরকম এখানে বিন্দুটা কোন সাইডে আছে, ডান সাইড নাকি বাম সাইডে? তো দেখি বোঝা যাচ্ছে যে ডান সাইডে আছে। তো ডান সাইডে হইলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে হবে? অবশ্যই ভিতরমুখী হবে। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা দোনোটা, মানে এই তড়িৎ প্রবাহিত বা এই তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা ভিতরমুখীও আছে বাহিরমুখীও আছে, কিন্তু দুইটা দুই পাশে, একটা হলো ডান পাশে আর একটা হলো বাম পাশে। বাম পাশে হলো বাইরের দিকে বের হচ্ছে আর ডান পাশে হলো ভিতরের দিকে ঢুকতেছে। এখন আমাকে ডিসাইড করতে হবে আমার বিন্দুটা কোন দিকে, ডান দিকে না বাম দিকে। তাহলে আমার বিন্দুটার জন্য সেটা কোন পাশে, মানে এটা কি ভিতরমুখী হবে নাকি বাহিরমুখী হবে? এখন আমার বিন্দুটা যেহেতু ডান দিকে আছে, তাহলে আমি বলতে পারি এই বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্র যেটা হবে এটা হবে ভিতরমুখী, কারণ এটার সাথে এটার মিল বা ডান সাইডে আছে ওই হিসাবে। তো বিন্দুর উপর ডিপেন্ড করবে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকটা কীরকম হবে বা কোনটা হবে, বাহিরমুখী হবে নাকি ভিতরমুখী হবে। আচ্ছা, এটা আরও অঙ্ক করতে করতে ভালোভাবে বুঝবে বিভিন্ন অঙ্ক করলে। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা জিনিস আছে, এখানে দুইটাই তোমাদের এখানে দিছে, আরও হয়তো বা থাকতে পারে, এটা তোমাদের বইতে কিছু বলে না এটা সম্বন্ধে। তবে ওরা বলতেছে যে কুণ্ডলী যদি গোলাকৃতির কিছু হয় তখন তোমরা চৌম্বক ক্ষেত্রের প্রবাহ বা চৌম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে নির্ণয় করবা বা চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে নির্ণয় করবা। ঠিক আছে, তো ওইটা নির্ণয় করার জন্য যে আমি লাইনটা একটু পড়তেছি, ওরা বলছে যে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। আমি আবার বলি, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, তড়িৎবাহী মানে যে কুণ্ডলীটা আছে ওর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, এবং বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে মানে চৌম্বক ক্ষেত্রটা যে সৃষ্টি হচ্ছে এটা কেন্দ্রেই সৃষ্টি হচ্ছে, আর কোথাও সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে মানটা আমরা কীভাবে বের করবো এটা হিসাব করব। তো আমি আগে কুণ্ডলীটা একটা আঁকি। তো এটা যেহেতু কুণ্ডলী ত্রিমাত্রিক জিনিস বা ওভাবে দেখানো যায় না, তো আমি শুধু দ্বিমাত্রিকভাবে একটা বৃত্ত দেখাচ্ছি। এখানেও এরকম বৃত্ত একটা আঁকা আছে, আর এখানে কেন্দ্র দিলাম। তো এখানে হলো মনে করো, জিনিসটা একটু খেয়াল করো, যে কোনো কিছু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আমি আবার বলতেছি, কোনো কিছু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তার লব্ধির ডিরেকশনটা উপরের দিকে হয় না নিচের দিকে হয়, এটা তোমরা ক্রস গুণনের নিয়ম থেকে বলতে পারবা। কি জানে আমি জানি না ফার্স্ট পেপারের ক্রস গুণনের নিয়মটা মনে আছে নাকি। যদি কোনো কিছু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ওইটার লব্ধির যে ডিরেকশন এটা কি উপরের দিকে হয় না নিচের দিকে হয়, বলতে পারবা? কেমনে বুঝলা উপরের দিকে হয়? এটা একটা মানে সুন্দর উদাহরণ আছে, ওইটা দিয়ে বোঝা যায়। ডান হাতের নিয়মও ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ স্ক্রু না, বোতলের ঢাকনা দিয়ে বোঝা যায় না, দেখো তো। হ্যাঁ স্ক্রু দিয়ে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, বোতলের ঢাকনা দিয়ে বোঝা যায়।
হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে দেখো তোমার বোতলের ঢাকনাটা উপরের দিকে ওঠে। হ্যাঁ, এটা একটা সোজা আর কি, স্ক্রু দিয়েও করা যায়। হ্যাঁ, এটাও বোঝা যায়। আর বোতলের ঢাকনাটা যদি তুমি ক্লকওয়াইজ ঘুরো, তার লব্ধিটা নিচের দিকে কাজ করে বা নিচের দিকে নামে জিনিসটা। তো এখানেও সেম, তুমি যে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা সেটা ওই বোতলের ডিরেকশনের মতোই সেম। তো জিনিসটা হলো, তুমি যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এরকম যদি ঘুরে, দেখো তোমার আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে তো সবাই বুঝো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীতে তুমি আঙ্গুল, এই আঙ্গুলগুলো রাখবা, তোমার যে 4টা আঙ্গুল আছে। তো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রাখো। তো রাখলে দেখো তোমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে যাচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার চৌম্বক ক্ষেত্রে যে ডিরেকশনটা হবে এটা বাহির্মুখী হবে। আর যদি ক্লকওয়াইজ ঘুরতো, মানে তড়িৎ প্রবাহটা যদি ক্লকওয়াইজ যেত, তাহলে যে জিনিসটা এরকম হতো। তো এরকম গেলে দেখো আমার থাম বা বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে যাচ্ছে, তখন তড়িৎ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা নিচের দিকে যাবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা উপরের দিকে যাবে। তো এটার জন্য আসলে দুইটা ডিরেকশন কখনো পাবা না, যেরকম তড়িৎবাহী তারের জন্য যেটাকে আমরা বললাম। সোজা তারের জন্য এক পাশে একরকম পাচ্ছ, আরেক পাশে আরেক রকম পাচ্ছ। বাট এখানে হয় ভিতরমুখী পাবা, নইলে বাহিরমুখী পাবা, এরকম কিছু একটা পাবা। ঠিক আছে? তো যেরকম আমি যদি বলি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তো এটা শুধু সব বাহিরমুখী পাবা। তাহলে তোমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা লম্ব বরাবর উপরের দিকে হবে। তো এটা হলো ডিরেকশনটা। আর এটা এখানে ডিরেকশন নিয়ে কোনো প্যাঁচায় না, কিছু করে না। এর আগের অঙ্কেতে আমি দেখাইছিলাম যে সোজা তারের ক্ষেত্রে ডিরেকশনটা নিয়ে অনেক প্যাচ আছে, এবং তোমাদের যদি ভিডিওটা লাগে, হয়তো অনেকের প্রবলেম হইতে পারে অঙ্কগুলো করতে, তাহলে আমাকে বলি, আমি ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে? তো ওইটা দিয়ে মানে একটু সোজা তার দিয়ে অনেক প্যাঁচা ট্যাঁচা সমস্যা করে। বাট কুণ্ডলী আকৃতির ক্ষেত্রে তো একটাই ডিরেকশন, সেজন্য কোনো সমস্যা হয় না, এত কিছু বলে না। শুধু এখানে আমরা সূত্রটা জানলে অঙ্কটা হয়ে যায়। যেরকম এখানে বি এর যদি বলে যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন মানে মানটা কত হবে, সূত্রটা হলো, আমি লিখি, ভুল লেখার তো দরকার নেই। মিউ নট আই ডিভাইড বাই 2r। তো মিউ নট আই ডিভাইড বাই 2r, আই মানি আশা করি জানো, আই মানি হলো যে এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে, আর আর মানি হলো যে ব্যাসার্ধটা, কুণ্ডলীর ব্যাসার্ধ। তো কুণ্ডলীর ব্যাসার্ধ সাথে এটা ব্যস্তানুপাতিক বুঝে যাচ্ছে। আর যদি তোমাকে বলে যে এন সংখ্যক, মানে কুণ্ডলীর অনেকগুলা কুণ্ডলী একসাথে দেয়, পাক সংখ্যা বলি এটাকে আমরা। যদি মনে করো পাক সংখ্যাটা দেয়া আছে, মনে করো 50টা পাক সংখ্যা, তাহলে অবশ্যই এরকম 50টার জন্য আমাকে বি এর মানটা হিসাব করতে হবে। তখন শুধু 50 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তখন সূত্রটা এরকম দাঁড়াবে, অ্যান্ড মিউ নট আই ডিভাইড বাই 2r। ঠিক আছে? তো বাকি মিউ নট আই বাই 2r, আর একটা হলো অ্যান্ড মিউ নট আই বাই 2r। তো অ্যান মানে হলো পাক সংখ্যা, যদি কুণ্ডলীর পাক সংখ্যাটা দেওয়া থাকে এরকম হইতে পারে। এখন ইয়াতে কোনটা আসে একটু বলি, সৃজনশীল অনেক সোজা সোজা প্রশ্ন আসে আসলে। এরা মোটামুটি পারা যায়, একটু বুঝলেই পারা যায়। তো প্রশ্নটা হলো, আমি তোমাদেরকে প্রশ্নটা দিচ্ছি, দেখি তোমরা করতে পারো নাকি। হ্যাঁ, সোজা একটা প্রশ্ন, একটু চিন্তা ভাবনা করলেই পারবা। হ্যাঁ, গ ঘ দোনোটাই দিব। ঠিক আছে? মানে মনে করো একটা সৃজনশীল, এটা গ দিচ্ছি আর ঘ দিচ্ছি। প্রথমে একটা মনে করো এরকম একটা তার দিলাম, তারটার দৈর্ঘ্য হলো 2 মিটার সাপোজ। ঠিক আছে? 2 মিটার। আর তারটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। আর তারটা থেকে 0.5 মিটার দূরে একটা বিন্দু আছে। ঠিক আছে? এই বিন্দুটা 0.5 মিটার দূরে একটা বিন্দু আছে। এখন এগুলা বললো, আর তেমন কিছু বলে নাই। এখন গতে জানতে চাইছে, আর ঘতে কি জানতে চাইছে আমি বলতেছি। গতে লেখো। গতে জানতে চাইছে, মনে করো এটাকে একটা বিন্দু লিখলাম এ। এ বিন্দুতে এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? লিখছো? এবারে ঘতে লেখো, সোজা তারটিকে যদি একটি বৃত্তাকার কুণ্ডলী বানানো হয়, সোজা তারটিকে যদি একটি বৃত্তাকার কুণ্ডলী বানানো হয়, তবে চৌম্বক ক্ষেত্রের মানের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান পূর্বের চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম হবে নাকি বেশি হবে, বা যেটা কি পরিবর্তন হবে এটাও বলতে পারো। যে জিনিসটা হলো,
এই তারটাকে, লম্বা তারটাকে বৃত্তাকার কুণ্ডলী বানাইছি। তো কুণ্ডলী বানানোর ফলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা আসছে সেটা পূর্বের চৌম্বক ক্ষেত্রের থেকে বেশি নাকি কম, এটা জানতে চাচ্ছি। পূর্বে যেটা বের করছো ওইটা থেকে দেখে করো তো। দাঁড়াও, এটা দেখতে হবে আমার, ক্যালকুলেটার আনি। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ বলে দিলেও হবে। আসলে আমি এখানে জানতে চাইছি কোনটা বেশি কোনটা কম, তো এটা তুমি যেভাবে পারো বলতে পারবা, সমস্যা নেই। 2/π কোণ না? কোনটা ছোট? আচ্ছা, হ্যাঁ অবশ্যই বড়, হ্যাঁ 2/π, তাহলে বড়। ঠিক আছে, হইতে পারে। আর বাকিরা একটু করো, দেখো। আচ্ছা, সবার গয়ের উত্তর কি? ওরটা কে জানে, আমি ক্যালকুলেটর যেটা আছে এটা তো আমার ইএস ক্যালকুলেটর, আমি পারি না চালাইতে এটা। আমারটা কোন দিকে গেছে আগে জান। কত আসছে? 8 × 10⁻7। কি রে, মিলে নাই যে? এত টেসলা আসতেছে বললো। পরেরটা করাই দিব না? আচ্ছা, পরেরটা কত আসছে? 10/6। তো কোনটা বেশি কোনটা কম বলো? পরেরটা বেশি মনে হয় না? হ্যাঁ, তো পরেরটা বেশি আসছে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু করাই দিই। সবাই আশা করি গ নম্বরটা পারছো, গ নম্বরটা কারো প্রবলেম হয়নি। 8 × 10⁻7 আর মান বসাই দিলে চলে আসবে। তো 4 নম্বরটা কিভাবে করবা, একদম সোজা। দেখো, যখন তুমি জিনিসটা বৃত্তাকার কুণ্ডলী বানাবা, হ্যাঁ, তো যখন বৃত্তাকার কুণ্ডলী বানাবা, তো বৃত্তাকার যখন কুণ্ডলী বানাইলে তখন বিয়ের যখন মান বের করবা, মানে যেটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মান বের করলে তোমার আর এর মানটা দরকার হচ্ছে, কারণ এটা কি বলি আমরা, ব্যাসার্ধ। মানে বৃত্তাকার কুণ্ডলীটার ব্যাসার্ধ কত হবে সেটা দরকার হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই তারটাকেই তো ঘুরাই বানাচ্ছি, বৃত্ত বানাচ্ছি। তাইলে দেখো, বৃত্তের পরিধি যেটা হবে সেটা তারের দৈর্ঘ্যের কিন্তু সমান হবে। আমি আবার বলতেছি, বৃত্তের পরিধি যেটা হবে সেটা কিন্তু তারের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে আমি অবশ্যই এটা লিখতে পারি, দেখো তো, বৃত্তের পরিধি সমান তারের দৈর্ঘ্য, কারণ আমি ওই তারটাকে ঘুরাই বৃত্ত বানাচ্ছি। তাহলে আর সমান লেখা যায় L/2π। তো L/2π হলে, এল এর মান আমি দিচ্ছি 2 মিটার, মানে এত 2 মিটার লম্বা। তো 2 মিটার হলে আমার আসবে 1/π আসবে। তো 1/π মানে কত কে জানি না, ওইটা মানটা বসাবা। এরপরে এখানে আমি আর এর মানটা পেয়ে গেছি। কারণ আর এর মান যদি পেয়ে যাই, বি এর আমার একটা সূত্র আছে, μ0I/2r। এখন যদি μ0I/2r হয়, তো এখন আসি টু, আর এর মান 1/π, 1/π মানে কত কে জানে। আর μ0 এর মান 4π × 10⁻7, আর আই এর মান হলো 2 অ্যাম্পিয়ার। আশা করি বুঝছো অঙ্কটা সবাই। দেখো তো কত আসে, মানটা ওর সাথে মিলে নাকি। ঠিক আছে,
আশা করি বুঝাইতে পারছি। তো অবশ্যই এই মানটা বেশি আসতেছে, কারণ এর আগের মানটা আরও কম ছিল, 10⁻7, এটা বেশি। তো বললে বুঝাইতে চাইলে বিয়োগ দিয়ে বুঝাইতে পারো, বা আরেকটা গুণ দিয়েও বুঝাইতে পারো, কত গুণ করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই ছিল আর কি অঙ্কটা। এটা সোজা অঙ্ক আসলে, এত কঠিন কিছু না। তো আরেকটু কঠিন করে, সামান্য কঠিন, এত কঠিনও না। এখন আমি তোমাদের সেম প্রশ্নটাই দিলাম, মানে এই প্রশ্নটাই দিলাম, কিন্তু এখন আমি একটা জিনিস বললাম যে এই তারটাকে আমরা ঘুরায় তোমার বানাইলাম, কি নাম জানি বলে, 50 পাক বিশিষ্ট একটা কুণ্ডলী বানাইছি। আমি আবার বলতেছি যে এই তারটাকেই, সরি 50 পাক মনে বেশি যায়, 10 পাক বলে, তাহলে এই তারটাকেই 10 ঘুরায় 10 পাক বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডলী বানাইলাম। ঠিক আছে, তো 10 পাক বিশিষ্ট যখন বৃত্তাকার কুণ্ডলী বানাইছি, তখন আর এর মান এই মাত্র যে সূত্র দিয়ে বের করছি ওইটার সমান হবে না, ওইটার থেকে হয়তো একটু কম হবে। কেন বলতেছি দেখো, হ্যাঁ 10 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ বুঝছো এটা। তো জিনিসটা একটু এরকম, আমরা যদি ডিরেক্ট সূত্র আকারে লিখতে চাই, আমাদের সূত্রটা ছিল 2πr=l, মানে বৃত্তের পরিধি যেটা হবে সেটা দৈর্ঘ্যের সমান হবে। এখন যখন পাক সংখ্যাটা দেয়া থাকবে, আমি যদি এই পাশে একটা n দিয়ে দিই, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে n × 2πr = l। কারণ এলটা দিয়েই আমি সবগুলা বানাবো। তো এল মানে হলো আমার যে তারটা আছে তার দৈর্ঘ্য। তো তার দৈর্ঘ্য যা হবে সেটা দিয়েই আমাকে পাকগুলা বানাইতে হবে। তো n × 2πr মানে সব মিলে যে পরিধিটা হবে সেটাই আমার দৈর্ঘ্যের সমান হবে। তো মেন কথা হলো পাক সংখ্যা যদি কখনো দেয়া থাকে, তখন অবশ্যই এই n × 2πr = l দিয়ে আর এর মানটা বের করবা। আর এর মানটা বের করার পরে বি এর যে সূত্র দিবা ওটার মধ্যে অবশ্যই n এর জিনিসটা রাখবা। ঠিক আছে, ওইটা আবার আলাদা হিসাব, এটা তো অবশ্যই nটা রাখতে হবে, কারণ এখানে আমরা ব্যাসার্ধটা হিসাব করছি, বাট প্রত্যেক পাকের জন্য আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র নির্ণয় হবে। আচ্ছা বলতেছি, যদি আমাদেরকে বলা থাকে যে 10 পাক বিশিষ্ট অথবা 20 পাক বিশিষ্ট মানে কুণ্ডলী বানাইতে বলছে, তো তখন আমাদের সূত্রটা দাঁড়াবে n × 2πr = l। কারণ আমাদের যে মোট দৈর্ঘ্যটা ছিল সেটা দিয়ে আমি পাকগুলা বানাবো, তাহলে আমার মোট পরিধি যেটা হবে n × 2πr মানে হলো 10টা পাকের যে পরিধিটা হবে সেটা সব মিলাই আমার দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে অবশ্যই 10 × 2πr সমান হইতে হবে l। তো 10 × 2πr সমান যখন l লিখবো, তখন r এর মানটা আর আগের মতো থাকবে না। আগে যেটা বের হয়েছে, যেটা মানটা বের হয়েছে ওইটার মতো আর থাকবে, ওটা থেকে আরও কমে যাবে r এর মানটা। তো আমরা ওই r এর মানটা বের করবো এটা দিয়ে, সূত্র দিয়ে। আর এর মানটা বের করার পর বি এর যখন সূত্র দিব, বি এর দুইটা সূত্র আছে কুণ্ডলীর জন্য, একটা হলো পাক সংখ্যা দেয়া না থাকলে একটা সূত্র আছে, আরেকটা হলো পাক সংখ্যা দেয়া থাকলে একটা সূত্র আছে। তো পাক সংখ্যা যদি দেয়া থাকে, তো এখানে দেয়া আছে অবশ্যই 10, তাহলে অবশ্যই n এর সাথে গুণ করতে হবে, বা n এর মানটা বসাইতে হবে, 10 × এত × এত, আর এর মানটা এখান থেকে যেটা বের হয়েছে ওইটা বসাই দিব, শেষ। ঠিক আছে, তার যে মানটা আসবে সেটাই উত্তর। তো এভাবে মানে এই দুইটা সূত্র মিক্স ভাবে বিভিন্ন সৃজনশীল আসে, দেখবা পাবা ছোটোখাটো সৃজনশীল আছে, এগুলো আসে। ঠিক আছে, এই আর কি। আর এখানে আমি আজকে আরেকটা সূত্রের অঙ্কটা আমি করাই দিব, বা সূত্রটা করাই দিব। এটা সূত্রটা কোনো প্রমাণ দেয় নাই ওরা, এটা এমনি একজন কোন বিজ্ঞানী করছে, এটা আমি লেখা আছে হয়তো বা, কি জানি কে কোন বিজ্ঞানী লিখছে এটা, কে জানে। আচ্ছা, কেউ একজন হয়তো বা লিখছে। তো ওনার সূত্র অনুসারে আর কি, তো আমরা বলের সূত্রটা বের করব। যে উনি বলতেছে যে তুমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে মনে করো, আচ্ছা দাঁড়াও, মনে করো এটা একটা চৌম্বক ক্ষেত্র, তো চৌম্বক ক্ষেত্র বলরেখা সবগুলো এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বলরেখা সবগুলো যদি এদিক দিয়ে যায়, তুমি যদি এর মধ্যে একটা আদান রাখো, তো আদান প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, ওটা ব্যাপার না। ঠিক আছে, একটা যদি আদান রাখো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তো এই আদান রাখলে সে একটা বল অনুভব করবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, একটা চৌম্বক ক্ষেত্র মনে করো, একটা জায়গা আছে, ক্ষেত্র আছে, যেখানে অনেক বল রেখা যাচ্ছে চৌম্বকে, যেরকম এর চারদিকেও মনে করতে পারে একটা তারের চারদিকে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়। হয়তো এটা আমরা দ্বিমাত্রিকভাবে দেখাইতে পারি না, বাট গোলাকার কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়। তো
তো আমরা ওই ক্ষেত্রটাকে আলাদাভাবে হিসাব করতেছি। ওই ক্ষেত্রের মধ্যে সাপোজ তুমি যদি একটা আদান আনো, একটা আদান পজিটিভ আদান কারণ নেগেটিভ আদান যে কোনো আদান আনো, তো সে একটা বল অনুভূত হবে। ওই আদানের উপর একটা বল, ওই আদানটা একটা বল অনুভব করবে। এখন ওই আদানটা কি পরিমাণ বল অনুভব করবে সেটার একটা সূত্র আছে। তবে কিছু একটা শর্ত আছে, কিছু শর্ত আছে। শর্তটা হলো আদানটা গতিশীল থাকতে হবে। আমি আবার বলতেছি, শর্তটা হলো আদানটা গতিশীল থাকতে হবে। আদানটা যদি স্থির থাকে তার উপর কোনো বল কাজ করবে না। এটা তোমাদের সূত্রেও বলা আছে। আমি সূত্রটা ডিরেক্ট লিখতেছি। সূত্রটা হলো এফ সমান কিউ ভি বি, এটা হলো মেইন সূত্র। এরপর এটাকে আরেকটু মডিফাই করা হবে পরে। আচ্ছা, কিউ বি ভি কোনটা কি জিনিস একটু বলি। কিউটা হলো যে তুমি যে চার্জটা দিছো এটা কত কুলম, 2 কুলম, 3 কুলম, 4 কুলম, যেটাই দেওয়া থাকুক সেটা। তারপরে চার্জটা হলো, সরি, বিটা হলো যে চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রটা দিছে এটা কত টেসলা মানে চৌম্বক ক্ষেত্র, ওইটা বলা থাকবে তোমাকে অবশ্যই। আর যে বিটা দিছো, বি যে ছোট বি দিছি, এটা এটা মানে হলো বেগ বা ভ্যালোসিটি, যেটাই বলে এমএস ইনভার্স 1। তো বেগ, তো এটা কিসের বেগ? এটা অবশ্যই চার্জের বেগ। মানে যে চার্জটা ওখানে দিছো ওটা অবশ্যই গতিশীল চার্জ হতে হবে। গতিশীল চার্জ মানে এটা ডান দিকে বা বাম দিকে যেটাই হোক সেটা কিন্তু যেভাবে হোক গতিশীল থাকতে হবে। তো গতিশীল থাকলে অবশ্যই তার একটা বেগ থাকবে এবং এই বেগটা অনেক বেশি থাকে, যার ইলেকট্রনের গতি অনেক বেশি থাকে, প্রায় আলোর বেগের কাছাকাছি ধরা হয়। সেজন্য আমরা যখন যে আধুনিক পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু ইলেকট্রনের যে প্রসঙ্গ ছিল ওগুলাতে আমরা এই সূত্রগুলো ইউজ করছি, কারণ ওখানে বেগটা অনেক বেশি থাকে। আচ্ছা যাই হোক, বেগটা বেশি থাকবে ওটা অবশ্যই দেয়া থাকবে, ওটাকে বলে ইলেকট্রনের তাড়ন বেগ বা চার্জের তাড়ন বেগ, ওটা বলা থাকে সাধারণত। আর কিউর মানটাও দেয়া থাকে। আর যদি বলে যে ইলেকট্রন, তো ইলেকট্রনের চার্জ আমরা জানি কত, 1.6 × 10⁻19, ওটা বসাই দিবা। আর বি এর মানও দেয়া থাকে। তো যাই হোক, দেয়া থাকলে তোমরা মান টান বসাইলে দেখবা যে ইয়াটা পেয়ে যাবা, বলটা পেয়ে যাবা, যে ওই বস্তুটা, ওই চার্জিত বস্তুটা বা চার্জের উপর কত বল কাজ করতেছে। হ্যাঁ, তো এগুলা দিয়ে মানে একটু নৈর্ব্যক্তিকে ঘুরায় পেঁচায় যে বলে যে কোনো একটা চার্জ বা ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রে আছে, কিন্তু সে ওখানে অবস্থান করতেছে, সে লড়তেছে না, চড়তেছে না, কিছু করতেছে না, গতিশীলই হচ্ছে না। তো তার উপর কত বল কাজ করে এবং সব মানটানও দেওয়া থাকে। তো তখন আসলে জিনিসটা হবে যায় জিরো, এটার উত্তর হবে জিরো। ঠিক আছে? তো কারণ জিরো, কারণ হলো বি এর মান যদি জিরো হয় পুরো এফ এর মানটাই জিরো হয়ে যাবে, মানে তার উপর কোনো বল কাজ করবে না। তো যখন সূত্রটা লিখবে অবশ্যই সংজ্ঞা বলার সময় গতিশীল চার্জ এই জিনিসটা বলতে হবে। গতিশীল চার্জের উপরেই তোমার বলটা কাজ করবে, নইলে অন্য কোনো চার্জের উপর বলটা কাজ করবে না। ঠিক আছে? এই আর কি এটা। আর বাকি হলো এটার আরেকটা সূত্র আছে, মানে এটারই কিউ ভি বি সাইন থিটা, এখানে আরেকটা জিনিস আছে সাইন থিটা। ঠিক আছে? সাইন থিটাটা তো কঠিন কিছু না। মনে করো চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর কাজ করতেছে, মানে আনুভূমিক বরাবর কাজ করতেছে, বাট আমার চার্জের গতিটা একটু অ্যাঙ্গেলে আছে, এই বরাবর গতিটা। ঠিক আছে? চার্জটা এই বরাবর গতিশীল হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর কাজ করতেছে, আনুভূমিক বরাবর। তো চার্জটা যেহেতু একটু অ্যাঙ্গেলে গতিশীল হচ্ছে, তাহলে অবশ্যই তার একটা উপাংশ থাকবে, বা যাই হোক যেটাই হিসাব করি আমরা, সে যদি একটা অ্যাঙ্গেলে করে তাহলে তার সাথে চৌম্বক ক্ষেত্রে একটা কোণ উৎপন্ন হবে। তো চৌম্বক ক্ষেত্রে যদি কোণ উৎপন্ন হয় তাহলে অবশ্যই তোমরা বলতে পারো যে যদি কোণ উৎপন্ন হয় তাহলে এই থিটার মানটা এখানে বসাই দিও। তো আমরা থিটার পরিচয়টা একটু জানি নি। থিটার পরিচয়টা হলো যে চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যকার কোণ। চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যকার কোণ, এটা যে কোণটা হবে সেটাই হলো আমার যে থিটা। ঠিক আছে? হ্যাঁ বলো। আচ্ছা, ওয়েট ওয়েট, সাইন থিটা, দাঁড়াও, সাইন থিটা কেন আসছে এটা কি কারণ বলছে না, আমি একটু দেখি। ও আচ্ছা, এটা আসলে ওই, হ্যাঁ 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 হ্যাঁ,
এখন স্যাটিসফাই না, বাট বাস্তব পক্ষে এই জিনিসটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যখন বলের ডিরেকশন বের করতে যাচ্ছি তখন ক্রস গুণনের নিয়মটা সে মেনে চলতেছে, তো ওই হিসাবে অবশ্যই আমরা ক্রস গুণন দিয়ে করতে পারি, বোঝা নাই, ঠিক আছে। এখন বাস্তব ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা দিয়ে আমরা কোনটা বের করবো? হ্যাঁ, তো ক্রস গুণন, হ্যাঁ বলো। অ্যাম্পিয়ারের ল যেটা করে রাখছে যে কোনো ভেক্টরে বসিয়ে দিছে যাতে করে cos থিটা আসে, এটা তো মানে মানা যায় না। কোনটাতে, অ্যাম্পিয়ারটাতে? ধর বি দিয়ে আচ্ছা, এবি আর কি, এবি কস থিটা ওইটা? ও আচ্ছা, বুঝছি। পরাবিন্দু যে অ্যাম্পিয়ারের সূত্র। কোনটা, আইএলভি সাইন থিটা নাকি? কস থিটা তো কোনো সূত্র নাই। কোসাইন মধ্য সমাকলন করলে বিডিএল ইনভার্স হ্যাঁ 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 হ্যাঁ, সরি মিউ নট আই। মিউ নট আই, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাম্পিয়ারের সূত্র দিছে, এরপর এটা সমাকলন করে এই জিনিসটা বের করছে আর কি, নাকি? এখন ওরা ডট গুণন কেন দিছে এখানে? না, এখানে তো ডট গুণন দিছে বলতে চৌম্বক ক্ষেত্র আর এল এর ক্ষেত্রে ডট গুণন দিছে, বি ডট এল, ওটার কারণ এখানে কিছু বলে নাই। ক্ষুদ্র অংশের মান নিয়ে করছে, এটা কি আদৌ ডট গুণন দিছে নাই কে জানে, এখানে লেখছে এমনি ডট গুণন। ডট না হলে তো cos থিটা লেখা যাবে না, কারণ এরপরে একটা ডট গুণন অবশ্যই, হ্যাঁ। দিছে তো এখানে তো ওরা ইতি ক্রস গুণন করে সাইন থিটা লিখছে, তো এটা নিশ্চয়ই ডট গুণন হবে। অবশ্যই এটা ডট গুণন। ডট গুণনের এখন কি মিউ নট আই না, বি ডট ডিএল। ডট গুণন দিলে আবার কিন্তু স্কেলার রাশি পাওয়া যায়, ঠিক আছে। তো স্কেলার রাশি যদি পাওয়া যায়, মিউ নট আই যে মানটা এরা লিখছে, না এখানে কোনো আমি কারণ দেখতেছি না, ওরা কোনো কারণই দেন, ডিরেক্ট লিখে দিছে। এখন অ্যাম্পিয়ার বলছে এই কারণে লিখে দিছে নাকি আমি জানি না, এটাও হইতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওরা যেটা লিখছে ওইটাই আমাদেরকে। অনেক জায়গায় তো অনেকবার ওরা বলছে যে ওরা সর্বোচ্চ মানটা বের করে দেখছে, যদি ওয়ান থাকে কোনো মান, হুম, সর্বনিম্ন থিটা একই দিক একই একই দিকে দিকে ক্রিয়া ঘুরছে, করে তখন জিরো আসে। সাইনের সাথে একই রকম একই কোসের সাথে, সাথে হ্যাঁ, একই রকম। সাইন আনছে, হ্যাঁ। হ্যাঁ এখানে ওরকম কিছু বলে নাই, ওইটা তো তাও বোঝা যাচ্ছে যে ওরা সাইন এত কেন নিছে। হ্যাঁ, এখানে এরকম কিছু বলে নাই, বি হ্যাঁ। কিউ বি বি সাইন থিটা এটার তো আশা করি এরকম কিছু বলে নাই, ও শুধু ক্রস গুণন ছাড়া। না, হ্যাঁ বলে নাই। না এখন যেহেতু সাইন থিটা বলে দিছে বা ক্রস গুণন দিয়ে আসছে, তো এখন একইভাবে আসলে তুমি ওইটাও বলতে পারবা যে যে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তুমি কিন্তু কোনো বল পাবা না। একটা জিনিস খেয়াল করো, যদি একই দিকে যায় তার মধ্য দিয়ে কিন্তু বলরেখা যাবে না কি আমি জানি না, কারণ হলো ওই যে চৌম্বক ফ্লাস্ক বা ওইটা যেটা ছিল ওইটা সবসময় লম্বভাবে ক্রিয়াশীল ছিল, তো তখনই আমরা মানটা পাইতাম। কিন্তু যদি সেটা একই সাথে যায় তখন কিন্তু মানটা পাচ্ছি না আমরা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার হয়তো বা এটার নির্দিষ্ট কারণ সম্বন্ধে তেমন আইডিয়া নাই, তবু আমরা যেহেতু বইয়ে সূত্র দেওয়া আছে এটা পড়ি ফেলি, কিউবিভি সাইন থিটা। তো এই সূত্র অনুসারে আমরা যা দেখতেছি, যদি থিটার মান 0 ডিগ্রি হয় তাহলে বলের মানও 0 হবে, একই দিকে ক্রিয়াশীল হলে। মানে তোমার চার্জটাও যেদিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র সেদিকে কাজ করতেছে, এরকম যদি হয় তাহলে ওরা বলতেছে কোনো বল অনুভব করবে না। এটা হয়তো বা বাস্তব পক্ষে তারা দেখছে যে এরকম যদি আমরা ক্রিয়াশীল রাখি তাহলে হয়তো বা কোনো বল পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন দেখতেছে লম্বভাবে রাখতেছে তখন দেখা যাচ্ছে যে তার উপর বেশি বল ক্রিয়া করতেছে বা সর্বোচ্চ পরিমাণ বল ক্রিয়া করতেছে। তো আমার হিসাবে মনে হয় ওরা বাস্তবের সাথে মিলায় বা যাই হোক ওরা বা এক্সপেরিমেন্টের মাধ্যমে জিনিসটা রাখছে। আরেকটা হলো ক্রস গুণনের সাথে তার দিকটা মিলে, ওটার সাথেও বলা যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক,
ক্রস গুণনের সাথে বা ক্রস গুণন দিয়ে অঙ্কটা আসতে পারে, যে অনেক সময় ভি এর মানে আই যে কে আকারে দিলে এভাবে আমরা ক্রস গুণন করেও মানটা বের করতে পারি। ঠিক আছে, আর বাকি এখানে আর তেমন কিছু আসলে বলে নাই। অ্যাপ বাই কিউভি, তো আমরা মানে বল কখন শূন্য হবে এই দুইটা জিনিস জানিয়ে রাখি। একটা হলো চার্জের গতি যদি না থাকে তাহলে শূন্য হবে, চৌম্বক ক্ষেত্রের মান যদি শূন্য হয় তাহলে শূন্য হবে, আর থিটার মান যদি 0 হয় তাহলে শূন্য হবে। ঠিক আছে, আর সর্বোচ্চ হবে যখন থিটার মান 90 ডিগ্রি হবে। হ্যাঁ হ্যাঁ, বিটা রৈখিক বেগ। আমরা এমএস ইনভার্স 1 এককে যেটা বেগটা দেয়া থাকবে সেটা, এটা অবশ্যই চার্জের বেগ দেয়া থাকবে। তোমার হয় ইলেকট্রন দেয়া থাকবে, নইলে একটা নির্দিষ্ট চার্জ বলে দিবে যে এই চার্জটা এত বেগে ক্রিয়াশীল, দেয়া থাকবে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তবে মাঝে মধ্যে বি এর মানটা দেয়া থাকে না, বি আর কি এই যেটাকে বলি আমরা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মানটা দেয়া থাকে না। এটা একটু অনেক সময় বের করে নিতে হয়। যদি বলে সোজা তারের ক্ষেত্রে তাহলে হয়তো সোজা তারের যে সূত্রটা আছে ওটা দিয়ে করবো, অথবা কুণ্ডলী আকৃতি তারের ক্ষেত্রে তখন কুণ্ডলী আকৃতি তারের ক্ষেত্রে ওটা দিয়ে করবো, ওটা দিয়ে করে বাকিটা করবো আর কি। ঠিক আছে, তো এটাই আর কি বল। বলের পরে আরেকটা আছে তার নিয়ে, বলের সম্পর্ক আছে একটা, ওটা আমি আগামী ক্লাসে দেখাবো, বা আগামী ক্লাসে আমরা হল ক্রিয়া বা হল প্রভাব একটা আছে, এটা একটা পরীক্ষা, এটা আসে হয়তোবা আগে আসতো, আগে মানে যে সময় ছিল থিওরিটিক্যাল বা শুধু কোয়েশ্চেন আসতো, সৃজনশীল ছিল না, ওই সময় আসতো, এখনও আসে। তো এখন একটু কমে গেছে, এটা থেকে অঙ্কটা একটু বেশি আসে। তবে এই জিনিসটা বোঝা লাগে, কারণ ডিরেকশনগুলো তাহলে অনেক স্পেসিফিকভাবে বোঝা যায় যে কোনটার ডিরেকশন কোন দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, বলের ডিরেকশন কোন দিকে, তড়িৎ প্রবাহের ডিরেকশন কোন দিকে, অথবা চার্জের গতির ডিরেকশন কোন দিকে, এগুলো ভালোভাবে বোঝা যায়, সমস্যা হয় না, উপরের দিকে না নিচের দিকে। ঠিক আছে, তো যাই হোক ওইটা আমরা করব কিভাবে, ওটা কে জানে, আমি দেখাইতে পারবো নাকি ভিডিওর মধ্যে, যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব। তো আমরা যাই হোক আজকে একটুকুই রাখি, বাকি এটা শেষ হলে আর শুধু মানে বিনতি বিচ্যুতি এগুলো হয়ে যাবে। এরপরে ফেরোচুম্বক প্যারাচুম্বক এগুলো পড়াই দিব, সমস্যা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা করাবো, সেটাই বলতেছি, হ্যাঁ ওইটা করাই দিচ্ছি। আচ্ছা, তো তাই যে প্রশ্নটা দিছে ওইটা হলো যে প্রথম যেটা আমি দেখলাম আর কি ওখানে প্রশ্নটা, যে ওরা বিভিন্ন মনে হয় চৌম্বক ক্ষেত্রের মানটা দিল, দেওয়ার পরে তারপরে বলছে যে লাস্টের লাইনটা আমার মনে আছে, ওখানে বলছে 1/10 সেকেন্ড পরে সেটা 180 ডিগ্রি ঘুরাইছে নাকি, এরকম কিছু একটা লাইন দিছে। হ্যাঁ, তো প্রথমটা সবাই কি বুঝছো নাকি আগে দেখো, এটা হলো চট্টগ্রাম বোর্ড 17 প্রশ্ন, কারো যদি বই ইসাকের বইয়ে আছে, আমারটাতে নাই, আমারটা মনে হয় এর আগের, কিন্তু ইসাকের বইতে আছে, এমনি নতুন যেটা আছে ওটাতে দিছে ওরা। চট্টগ্রাম বোর্ড 17 খুললে পাবা, ওটাতে এরকম একটা প্রশ্ন আছে 180 ডিগ্রি ঘুরাইছে, আরেকটাতে 360 ডিগ্রি ঘুরাইছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা যদি বলি যে প্রথম প্রশ্নতে জানতে চাইছে যে গড় তড়িৎচালক শক্তির মান কত, গড় তড়িৎচালক শক্তি। তো গড় তড়িৎচালক শক্তির সূত্র হলো ইবার সমান 2E0 ডিভাইডেড বাই পাই, সম্ভবত এটা একটা সূত্র। তো এখানে ই নটটা দেয়া ছিল না, তো ই নট সমান ওমেগা এন এ ভি, এই একটা সূত্র আমি দিছিলাম প্রমাণের সময়, দেখবা গত এর আগের ক্লাসগুলোতে পাবা, ইয়াতে মানে পঞ্চম অধ্যায় যে ক্লাস আছে ওখানে একটা প্রমাণ আছে, ওখানে ই নটের জায়গায় আমি এই জিনিসটা বসাই, সরি এই জিনিসটা জায়গায় ই নটটা বসাই, তাহলে আমি ই নট সমান এটা লিখতে পারি। ঠিক আছে, ওমেগা এন এ ভি, আর ওখানে সবগুলো মান দেয়া ছিল, তো আমরা এই জায়গা থেকে মানটা বের করে ফেলতে পারি, ই নটের মান। ই নটের মান বের হইলে আমরা এটা ই বারের সূত্রে বসাই দিলে বাকি যে মানটা আছে সেটা বের হয়ে যায়। আশা করি গতে কারো প্রবলেম হয় নাই, সব প্রশ্ন আসলে ঘর জন্যই। ঠিক আছে, গতে আশা করি কারো প্রশ্ন, হ্যাঁ ঘতে সমস্যাটা আমি বলি, আমার কাছে তোমাদের অঙ্কটা ভুল মনে হচ্ছে, ইসাকে যেটা করছে, আমি জানি না টেস্ট পেপারে কীভাবে করছে, আমি এটা করাইছি নাকি আমার মনেও পড়তেছে না। তো আমার কাছে কেন
dϕ/dt আলাদাও করা যাবে, একসাথে করলে অবশ্যই সমীকরণটা দেয়া থাকতে হবে, মানে মানটা দেয়া থাকবে না, সমীকরণ দেয়া থাকবে। ঠিক আছে, আলাদাই করতে হবে, এই অঙ্কেও আলাদা করতে হবে। ঠিক আছে, তো এখন এই অঙ্কের ক্ষেত্রে আমি আগে একটু বলি। আমরা শিখছি, মানে ফ্যারাডের সূত্র অনুসারে শিখছিলাম যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাস্কের যদি পরিবর্তন হয় তাহলে তড়িৎচালক শক্তি তৈরি হয়। আমি আবার বলতেছি, চৌম্বক ফ্লাস্কের যদি পরিবর্তন হয় তাহলে তড়িৎচালক শক্তি তৈরি হয়, কারণ ই সমান হলো সূত্র এন dϕ/dt। হ্যাঁ, তো তড়িৎচালক শক্তি যখন পরিবর্তন হবে তখন চৌম্বক ফ্লাস্কেরও পরিবর্তন হবে। তো ওরা 0.2 সেকেন্ড ধরছে, আমি দেখলাম। আচ্ছা, প্রশ্নটা সবাইকে আগে বলি। ওরা বলছে যে 360 ডিগ্রি ঘুরাইলে কি ওদের বিদ্যুৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে নাকি, এটা জানতে চাইছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, ওরা বলছে যে 10 সেকেন্ড পরে জিনিসটা 180 ডিগ্রি ঘুরাইছে। হ্যাঁ, এখন 10 সেকেন্ড পরে যদি 180 ডিগ্রি ঘুরায়, প্রথমে একটু আমি বুঝবে নাকি আমি জানি না, প্রথমে জিনিসটা লম্বভাবে ছিল। মনে করো চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর যাচ্ছে, আমার কুণ্ডলীর তলটা এরকম ছিল, মানে এরকম লম্বভাবে ছিল, মানে এটা তল, বা তুমি যদি ক্যালকুলেটরটা চিন্তা করো, ক্যালকুলেটরটা দাঁড়ানো আছে এই বরাবর, লম্ব বরাবর ভিতরে ঢুকতেছে। তো আমরা জানি কুণ্ডলী বরাবর এইভাবে যদি লম্ব বরাবর ঢুকে, তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা হলো যায় 0 ডিগ্রি হয়, কারণ আমরা সবসময় লম্বের সাথে কোণটা হিসাব করি। তো কোণ যদি 0 ডিগ্রি হয়, আমাদের ফাই এর সূত্রটা কিন্তু বের করা যায় চাইলে। হ্যাঁ, তো ফাই এর সূত্রটা হয় এরকম, ফাই সমান হলো এবি কস থিটা। ঠিক আছে, তো এবি কস থিটা হলে থিটার মান এখানে হবে 0 ডিগ্রি, কারণ যদি কুণ্ডলীর তলের সাথে সবসময় যদি লম্বভাবে ক্রিয়া করে কোনো চৌম্বক ক্ষেত্র, তখন তুমি সর্বোচ্চ মান পাবা ফ্লাস্কের, কারণ সবগুলো চৌম্বক ক্ষেত্র বলরেখা এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, কিন্তু যদি জিনিসটা এরকম করে থাকে, তার সাথে মানে আনুভূমিকের সাথে আনুভূমিকভাবে থাকে, তো জিনিসটা দেখো একটা চৌম্বক ক্ষেত্র তার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো জিনিসটা হলো লম্বভাবে থাকলে সবগুলো চৌম্বক ক্ষেত্র প্রবেশ করবে। তো আমরা এখানে থিটার মান হয় 0 ডিগ্রি। 0 ডিগ্রির কারণ হলো আমরা সবসময় লম্বের সাথে কোণটা হিসাব করি। তো লম্বের সাথে যদি কোণটা হিসাব করি, তুমি যদি কোনো জিনিসকে লম্বভাবে রাখো, সেই লম্বের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, যদি আনুভূমিকভাবে রাখো, সেই লম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝছো, যে এখানে যেহেতু লম্ব বরাবর রাখছে, তাহলে অবশ্যই কোণটা হবে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে আমার মানটা আসে এবি। আশা করি এর মানও দেয়া আছে, ওদের বি এর মানও দেয়া আছে, দুটোটা মান দেয়া আছে। সবাই একটু আমাকে এই মানটা একটু বের করে বলো, এর মানটা আর বি এর মান, মানে গুণ করে বলো ফাই এর মানটা কত আসে। ঠিক আছে, একটু বলো। কেউ একজন বলো এটা, এ ইন্টু বি কত, বি কত, 2 × 10⁻⁷ এত ওয়েবার। ঠিক আছে, এখন আমরা এটা, হ্যাঁ বলো। খারাপভাবে গেছে বলতে জিনিসটা হলো তলের উপর লম্বভাবে গেছে। ঠিক আছে, আমি জিনিসটা এভাবে চিন্তা করি, এটা মনে করো তল, আর কি আসলে জিনিসটা দেখাইতে পারতেছি না, এটা ত্রিমাত্রিক। তো তো এটা তল, এই তলের মধ্য দিয়ে সে ভিতরে ঢুকতেছে, চৌম্বক ক্ষেত্রটা লম্বভাবে ঢুকতেছে। ঠিক আছে, এখন তুমি যদি তল থেকে একটা লম্ব টানো, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রটা তলের লম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো? 0 ডিগ্রি। তো আমাদের যে থিটাটা আছে, এটা সবসময় লম্বের সাথে কোণ, কখনো আনুভূমিকের সাথে কোণ না, সেটা বুঝাচ্ছি আর কি। চৌম্বক ক্ষেত্র গেছে বলা আছে, দেখো চৌম্বক ক্ষেত্রটা লম্বভাবে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাচ্ছে, বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে লেখা আছে। ঠিক আছে, তো জিনিসটা লম্বভাবে যদি বলা থাকে, তাহলে তোমরা ডিরেক্ট 0 ডিগ্রি বসাইতে পারবে, 90 ডিগ্রি আবার বসাই দিও না। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, ওখানে আসতেছে, আস্তে 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 বলতেছি, ঘুরাইছে। হ্যাঁ, আমার প্রশ্ন ওখানে আসতেছে, যে ওরা 360টা কেমন ধরলো। ঠিক আছে, ওইটা তো আমার কোনটা না, থিটা যেটা ওরা ধরছে, এটা হলো যায় কুণ্ডলীর সাথে আমার চৌম্বক ক্ষেত্রের মধ্যকার যে কোণটা, বা লম্বের সাথে যে কোণটা। ঠিক আছে, তো এটা এখন 0 ডিগ্রি আছে। তো তোমরা এটা একটু বের করছো আশা করি। তো এটা যদি বের করো, আমাকে একটু বলো যে ই সমান dϕ/dt অ্যান্ড dϕ/dt, ডিফাইয়ের জায়গায় এই মানটা বসাও, ডিটির জায়গায় 0.1 সেকেন্ড বসাও, এন এর জায়গায় এন এর মানটা বসাও, ই এর মান কত আসে একটু বলো তো।
কত আসে এটা? n ইন্টু ডি ফাই ডিভাইড বাই ডিটি, 4 ইন্টু 10 ইনভার্স 3 ভোল্ট। আচ্ছা যাই, ওই যে বললো না 0.1 সেকেন্ড পরে 180, মানে 0.1 সেকেন্ডে 180 ডিগ্রি ঘুরাইছে বলছে না? হ্যাঁ, আগে তো না, দোনোটার মধ্যে কম্পেয়ার তো করতে বলছে, এটা তো বুঝছো যে আগেরটার সাথে এটার কি চেঞ্জ হয়েছে নাকি। আমি এখন 360 নিয়ে কাজ করি নাই তো, মাত্র এখন 180 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে ডি ফাই লেখা, বাট আমি এখানে বাইর করছি শুধু ফাই, আমি কেমনে বুঝলাম যে পরিবর্তনটা এতই হবে? একটা জিনিস খেয়াল করো, যখন আহ, জিনিসটা এ বরাবর ছিল, তুমি যদি এটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাও, ঠিক আছে, একটা আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে দেখাই। মনে করো এই বরাবর আছে, হ্যাঁ, তো এটাকে তুমি যদি 180 ডিগ্রি কোণে ঘুরাও, তাইলে কি চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ফ্লাক্স তো সেমই আছে, চৌম্বক ফ্লাক্সের কিরকম পরিবর্তন হবে? একদম পুরাটা পরিবর্তন হচ্ছে না, একটু খেয়াল করো। কিন্তু কুণ্ডলীর তলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি কেমনে বুঝাই, দাঁড়াও। আচ্ছা, তোমাদের কুণ্ডলী বলতে এখানে তড়িৎ প্রবাহের ওরা জানতে চাইছে ডিরেকশনটা। এখন কুণ্ডলীর মধ্য দিয়ে হয়তো বা আগে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেছিল, তো 180 ডিগ্রি যখন ঘুরাবে, কুণ্ডলীটাকে 180 ডিগ্রি ঘুরাবো, তো কুণ্ডলীটাকে যদি 180 ডিগ্রি ঘুরাই সাপোজ, এখন 180 ডিগ্রি ঘুরাইলে আমার হিসাবে তুমি যদি 180 ডিগ্রি ঘুরাও, এটা যদি এই অবস্থানে থাকে, 180 ডিগ্রি ঘুরাইলে তার মানে মনে করো পিছনের পার্টটা সামনে চলে আসবে, সামনের পার্টটা পিছনে চলে যাবে। এটা কি বুঝছো নাকি একটু বলো। মনে করো জিনিসটা এরকম ছিল, ক্যালকুলেটরটাই চিন্তা করো, এটা প্রথমে এরকম ছিল, এটা মনে করো তার সামনের পার্ট, এটা হলো পিছনের পার্ট। যখন তুমি জিনিসটাকে এভাবে ঘুরাইলা, হ্যাঁ, তো ঘোরানোর ফলে ক্যালকুলেটরের সামনের পার্টটা এখন মানে পিছনের পার্টটা সামনে চলে আসছে, আর সামনের পার্টটা পিছনে চলে গেছে। আশা করি এই জিনিসটা বুঝছো, 180 ডিগ্রি ঘুরাইলে এই জিনিসটা হবে। তাহলে একটা দেখো, আগে যে ডিরেকশনে তড়িৎ প্রবাহটা হচ্ছিল, এখন কিন্তু বিপরীত ডিরেকশনে তড়িৎ প্রবাহটা হবে, ঠিক আছে, কারণ চৌম্বক ক্ষেত্রে তুমি ডিরেকশন চেঞ্জ করো না, কিন্তু কুণ্ডলীর তলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, সামনের পার্টটা, সরি পিছনের পার্টটা সামনে চলে আসছে, সামনের পার্টটা পিছনে চলে গেছে। তো যে ডিরেকশনটা ছিল কুণ্ডলীর তলের যে প্রবাহের যে ডিরেকশন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যা ছিল এখন তার বিপরীত দিকে ডিরেকশনটা থাকবে, ঠিক আছে। আর 360 ডিগ্রি ঘুরাইলে কি হবে আমি ওটা তোমাদেরকে বলি। 360 ডিগ্রি ঘুরাইলে জিনিসটা দেখো আবার আগের জায়গায় চলে আসতেছে না, মানে কোনো জিনিসকে যদি তুমি 360 ডিগ্রি ঘোরাও, মনে করো তুমি একবার এভাবে ঘুরাইলা, আবার পুরাটা ঘুরাইলা, তাহলে দেখো জিনিসটা আবার আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে আসছে। তো আমার প্রশ্ন হলো যে মানে ওরা ভুল কি করছে, বা আমার কাছে ভুল লাগতেছে, ওরা ডিরেকশন বিপরীত হবে এটা ঠিক আছে, কিন্তু মানটা তো কখনো চেঞ্জ হচ্ছে না, এখানে তো মান চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসতেছে না, কারণ এখানে দোনো বারই কিন্তু চৌম্বক ফ্লাক্সকে সেম পরিমাণ পরিবর্তনই হয়েছে, ঠিক আছে, সেম পরিমাণই পরিবর্তন হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। কুণ্ডলী ব্যাপারটা বুঝলাম না। এই কলম কুণ্ডলী তল নাকি ক্যালকুলেটর? ক্যালকুলেটর হলো কুণ্ডলিত, কলম তো হলো চৌম্বক ক্ষেত্র, এর ভিতরে দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। তো কুণ্ডলীর 180 ডিগ্রি পরিবর্তন করলে মানে ওটা ফেসটা উল্টে হ্যাঁ উল্টা যাবে, তড়িৎ প্রবাহ উপরের দিকে হ্যাঁ উল্টে হ্যাঁ যাবে, এটা হ্যাঁ বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু তলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কিন্তু আগের মতোই আছে, যেভাবে লম্ব বরাবর যাচ্ছে এভাবেই যাচ্ছে। তো ওভাবে সে মানে চুম্বক ক্ষেত্রের সরি তড়িৎ প্রবাহের যে ডিরেকশনটা আছে সেটা হয়তোবা এভাবে ঘুরতেছিল আগে, কুণ্ডলী হিসাবে মনে করো সামনের তল থেকে সে ভিতরের তলের দিকে যাচ্ছিল, বা সামনের তল থেকে সে ওই যে পিছনের তলের দিকে যাচ্ছিল। তাহলে এখন যখন ঘুরাই যাবে গা জিনিসটা একটু দেখো, তখন হবে পিছনের তল থেকে সামনের তলের দিকে যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা কুণ্ডলীর সাপেক্ষে চিন্তা করতেছি, কুণ্ডলীর জন্য আর কি, হ্যাঁ।
তো কুণ্ডলী সামনের তল পিছন মানে পিছনের তল আর কি, জিনিসটা এরকম। তো আমার হিসাবে হ্যাঁ, যে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা চেঞ্জ হবে। তুমি যদি 180 ডিগ্রি ঘোরাও তার বিপরীত দিকে যাবে গা ডিরেকশনটা, 360 ডিগ্রি ঘোরাইলে আবার আগের ডিরেকশনে চলে আসবে। কিন্তু তড়িৎ চালক শক্তির মানের যে পরিবর্তনটা, সেটা যেটা বের করছি সেটাই থাকবে। মানে 4 × 10⁻³ ভোল্ট এটাই থাকবে, এর থেকে বাড়বেও না কমবেও না। আমার প্রশ্ন এটা এখানে, ঠিক আছে? মানে গ এর মানটাই। হ্যাঁ, গ এর মানটা না, গতে তো এটা বাইর করি নাই, ঘতে বাইর করছি এটা, ঠিক আছে? তো ঘতে যে মানটা বের করছি, মানে আমি 180 ডিগ্রির জন্য বের করছিলাম, তো 180 ডিগ্রির জন্য যেটা বের করছি সেই মানটাই আবার সেম ওইটার জন্যই থাকবে, ঠিক আছে? মানে চেঞ্জ হবে না। ও 360 ডিগ্রির জন্য এটা 360 ডিগ্রির জন্য মানে হলো সে আবার আগের অবস্থানে ফিরে আসছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুইবার হয়েছে, ঠিক আছে? তো দুইবার হইলে ফ্লাস্কের পরিবর্তনটা আসলে প্রত্যেকটা পয়েন্টে ফ্লাস্কের পরিবর্তনটা হচ্ছে তুমি যখনই ঘুরাচ্ছ, ঠিক আছে? আর আমি জানি না এটা কী হিসাবে কোয়েশ্চেনটা দিছে। তুমি যত কোণেই ঘুরাচ্ছ ততবারই জিনিসটার ফ্লাস্কে কিন্তু পরিবর্তন হচ্ছে। ফাই সমান এবি কস থিটা দিলে থিটার মান আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকতেছে। এখন সর্বোচ্চ হিসাব করলে তোমার ফাই এর মানটা যেটা ছিল, ফাই আর কুণ্ডলীর তলের যে ডিরেকশনটা ছিল, জিনিসটা হলো প্রথমবার আছে। আচ্ছা আমাকে বলতে পারবা কস 180 ডিগ্রি মান কত? -1। আর কস জিরোর মান হলো 1, ঠিক আছে? আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তো পরিবর্তন হইলো যে এই মানটা পরিবর্তন হবে, আচ্ছা ডিরেকশনটা ভিন্ন হবে, কিন্তু কস 360 ডিগ্রির মানটা কত? কস 0 ডিগ্রির মান যা, কস 360 ডিগ্রির মানও তা, নাকি? তাহলে দেখো ডিরেকশন কি ভিন্ন পাচ্ছি নাকি আমরা? ফ্লাস্কের ডিরেকশনটা মাইনাস দিয়ে তো এখানে মেনলি ডিরেকশন বোঝাচ্ছে, না মান না, ঠিক আছে? ঠিক আছে, তখন মাইনাস আসতেছে না। তখন যেহেতু মাইনাস আসতেছে, আসলে ওরা 360 ডিগ্রি কেন বুঝাইছে জানি না, এটা আসলে আবার 0 ডিগ্রি, এটা আমরা বুঝতেছি। কারণ তুমি যখন কোনো কিছুকে 360 ডিগ্রিতে ঘুরাবা, সে আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো সে যদি আগে 0 ডিগ্রিতে থাকে, সে আবার 0 ডিগ্রিতেই ফিরে আসবে। কিন্তু তুই 180 ডিগ্রি ঘুরালে কিন্তু সে আবার 180 ডিগ্রি কোণে ঘুরবে, ঠিক আছে? তো তখন কিন্তু 180 ডিগ্রি বসাইতে হবে। আচ্ছা, এটা দরকার নেই, কারণ এখানে মাইনাস মানটা আসবে, শুধু ডিরেকশনটা ভিন্ন হবে। কারণ আমার প্রশ্নটা এখানে হলো যে এখানে দোনো ক্ষেত্রেই আমার যে ফাই এর মানটা একবার 1 আসতেছে আর একবার -1 আসতেছে। তো তড়িৎ প্রবাহী ডিরেকশনটাও একবার যেদিকে যাবে আরেকবার তার বিপরীত দিকে যাবে, কিন্তু তড়িৎ প্রবাহের মানটার কোনো পরিবর্তন হবে না। আমার প্রশ্ন এখানে, ওরা বলতেছে মানটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার হিসাবে মানটা চেঞ্জ হবে না। আচ্ছা, তোমাদের হিসাবে কি মনে হয়? হ্যাঁ বলো। ওরা তো 180 ডিগ্রির জন্য মানে 1/10 সেকেন্ড বলছিল, 360 ডিগ্রির জন্য কি আরো সময়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অবশ্যই চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, তাইলে চেঞ্জ হবে, সরি সরি, আমি টাইমের ক্ষেত্রে খেয়াল করি নাই। 0.2 হবে। হ্যাঁ 0.2 হবে। তো 180 ডিগ্রি যদি 0.1 সেকেন্ডে হয়, হ্যাঁ ঠিক আছে, তাইলে হবে, চেঞ্জ হবে। সরি, তাইলে আমার ভুল হয়েছে জিনিসটা। হ্যাঁ, তাইলে চেঞ্জ হবে। তখন তাইলে তোমরা ডিফাইন মান এটাই থাকবে, শুধু ডিটির জায়গায় কি বসাবা তোমরাই বলো। কত জানি 0.2 বসাবা, ঠিক আছে? হ্যাঁ বলো। NAB ওমেগা সাইন থিটা, ওই যে ইয়ের সূত্র। হুম, হ্যাঁ দেয়া আছে। এখন হ্যাঁ হ্যাঁ, সাইন 360-এর মান তো 0। ও আচ্ছা, এটা বলতেছিলা যে 0 তো হবে না, কারণ আগের অবস্থানে ফিরে আসলে তার অবশ্যই চৌম্বক ফ্লাস্কের মান থাকবে, 0 হবে না কখনো। তাহলে কি বলবা? এখন তো এটার
উত্তর বলতে গেলে এর আগের সূত্রটা হইলো যে তড়িৎচালক শক্তি নির্ণয়ের সূত্র, এটাও এসি প্রবাহের ক্ষেত্রে। আর এখানে হ্যাঁ বলো। তাহলে 0 ডিগ্রি থাকা অবস্থায় যে ফ্লাক্সের মানটা ছিল হুম 360 ডিগ্রি ঘোরানোর পরও তো ফ্লাক্সের মান একই। হুম একই। এখানে তো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনের মান 0 না, হিসাব করতে হবে। পরিবর্তনের মান শূন্য, কিন্তু একটা জিনিস কি, এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পরিবর্তন হচ্ছে ঘুরানোর সময়, ওটা একটু চিন্তা করো, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার পরিবর্তনটা হচ্ছে। হ্যাঁ একটা হলো যে এখন যদি আমরা ওভাবে হিসাব করি তার কিন্তু ফ্লাস্কের পরিবর্তন হচ্ছে না, এখন তাইলে তো 180 ডিগ্রিতে কি পরিবর্তন হচ্ছে নাকি? তাও কিন্তু হচ্ছে না। তো 180 ডিগ্রি বাড়াইলে তো কসের এখানে মানটা বসালে -1 চলে আসে, তো বিয়োগ দিলে তো তোমার 2 আসে, 2 কে গুণ দিলে বিয়োগ দিলে -1 -1 আসে, মানে 2 দিয়ে গুণ দিতে হয়, মানে 2বার হিসাব করতে হয় আর কি। হ্যাঁ কিন্তু আমার আচ্ছা হিসাবে এখানে যে হ্যাঁ এখানে যে 4 ইন্টু 10 বাইর করছিল ওটা কি 180 ডিগ্রির জন্য? হ্যাঁ এটা 180 ডিগ্রির জন্য করছি, কারণ 0.1 সেকেন্ড দিয়ে করছি তো। বই এখানে বাইর করছে যে 4 ইন্টু 180, এই আগেরটা গ এর আনসারটা দিছিল ইকুয়েশন, এটা তো গড় মান বাইর করছি না, ওইখানে প্রাপ্ত হবে একই হবে। এটা একই হবে বলতেছে না এখন। এখানে 180 ডিগ্রি বসাইছে। হ্যাঁ ওর কথাটাও ঠিক আছে, আমি ওটাও চিন্তা করছিলাম আসলে, কিন্তু আবার বলতেছি যে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু চেঞ্জ হচ্ছে, তো আমি বলি যে ডিফাইন মান তো চেঞ্জ হইতেও পারে। কিন্তু ওর কথাও ঠিক আছে, তুমি যদি একটা অবস্থান মানে যখন প্রথমে এটা 0 ডিগ্রি ছিল তখন যে চুম্বক ফ্লাক্সটা ছিল তখন 360 ডিগ্রি ঘুরাইছো, সেম পরিমাণই চুম্বক ফ্লাক্স ছিল। তো চুম্বক ফ্লাক্সে কিন্তু আপাত দৃষ্টিতে কোনো পরিবর্তনটা হয় নাই 360 ডিগ্রি ঘুরানোর ফলে। এখন চুম্বক ফ্লাক্সে যদি পরিবর্তন না হয় তুমি ওখানে কোনো তড়িৎ চালক শক্তি পাবা না। তো তড়িৎ চালক শক্তি যদি না পাও তুমি তড়িৎ প্রবাহ কোনো পাবা না, জিরো পাবা তড়িৎ প্রবাহ। আরেকটা হলো ও যেটা বললো 180 ডিগ্রি করলে জিনিসটা হলো তড়িৎ প্রবাহের ডিরেকশনটা উল্টা হয়ে যাচ্ছে। আমার হিসাবে ওখানে 2 দিয়ে গুণ দেওয়া যুক্তিযুক্ত নাকি আমার কাছে। 180 ডিগ্রি ঘুরাইলে 180 ডিগ্রি ঘুরাইলে মানে মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি আসবে, কারণ মনে করো তখন যদি কুণ্ডলী তলটাকে 180 ডিগ্রি মানে ঘুরাও, তাইলে এই যে তলের ডিরেকশনটা এই পাশে ছিল তখন ডিরেকশনটা হয়ে যাবে এই পাশে। তো তলের ডিরেকশন যদি এই পাশে হয়ে যাবে মানে সামনের মুখটাই দিয়ে চলে আসবে, তো এ পাশে হয়ে গেলে দেখো চৌম্বক ক্ষেত্র আর তলের ডিরেকশনের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আমার হিসেবে যে তাহমিদ মনে হলো, তাহমিদ যে এটা বলছে এটা বেশি আমার কাছে যুক্তি, সেজন্যই তোমাদের সাথে আমি ডিসকাস করার জন্য এটা নিয়ে বসছিলাম আর কি। আমার কাছে ওটা বেশি লাগতেছে এবং আমি এটা চিন্তা করছিলাম যে 0 হইতে পারে ওটা। তো আবার বলতেছি যে প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, ওটা কি ওরা হিসাব করে নাই নাকি করছে ওটা জানি না। ঠিক আছে, তো আমি এটা উত্তর অনেকভাবে করা যায়, জানি না এটা কীভাবে ওরা দিছে বা কি। একটা হলো যে না মানে কি আসে না, কারণ অনেকভাবে করা যায় দেখি তো, অনেকগুলোতে আছে অনেকভাবে করা গেল মানে কি আছে, এটা তো ভিন্ন ভিন্নভাবে চিন্তা, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায় এটার জন্য। ঠিক আছে, তো আমি বলবো যে আমার যে মতামত তোমাদের বইয়ে যেটা আছে এটা আমার কাছে ভুল লাগছে কেন জানি। আর যেটা হলো যে তুমি যদি 360 ডিগ্রি ঘোরাও চৌম্বক ফ্লাস্কের আসলে কোনো পরিবর্তন হবে না, আমরা যদি ধরি আগে যে চৌম্বক ফ্লাক্স ছিল পরেও সেম পরিমাণ চৌম্বক ফ্লাক্স আছে, তো চৌম্বক ফ্লাক্সের যেহেতু পরিবর্তন হচ্ছে না ওখানে তুমি কোনো তড়িৎচালক শক্তি পাওয়া না। বাট তুমি যদি 180 ডিগ্রি ঘোরাও সেক্ষেত্রে কিন্তু তুমি চৌম্বক ফ্লাক্সের একটা পরিবর্তন পাবা। তো চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তনটা পাবা সেটা ডাবল পাবা। আগে যেদিকে পাইছো ও যেটা বললো যে 1, যদি আমরা আগেরটা পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিই নর্মাল হিসাবে, পরেরটা থেকে যদি আগেরটা বিয়োগ দিই 5 2 - 5 তাহলে -1 এর সাথে -1 করলে ডাবল আসবে। তো ডাবল একটা চৌম্বক ক্ষেত্র পাবা, চৌম্বক ফ্লাক্স পাবা। তো ডাবল চৌম্বক ফ্লাক্সের জন্য তোমার তড়িৎ চালক শক্তি একটা পাবা এবং ওইটার জন্য তুমি তড়িৎ প্রবাহও পাবা। কিন্তু তোমরা দেখতেছো যে তো ডিরেকশনটা একটু ভিন্ন হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন, যেহেতু তলটা ঘুরে গেছে গা, তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহের ডিরেকশনটা একটু ভিন্ন হবে, মানে আগেরটার বিপরীত দিকে যাবে। কিন্তু তুমি যদি 360 ডিগ্রি ঘোরাও তড়িৎ প্রবাহেরও কোনো ডিরেকশন চেঞ্জ হবে না। তারপরে তড়িৎ প্রবাহ তো তড়িৎ চালক শক্তি থাকবেই না, বলতে গেলে জিরো হবে।
কিন্তু যেটা 180 ডিগ্রি আছে ওটাতে তোমরা একটা তড়িৎচালক শক্তি পাবা। তো কিন্তু লাস্টেরটাতে তুমি কোনো তড়িৎচালক শক্তি পাবা না। তো উত্তর হলো 180 ডিগ্রিতে তোমরা একটা তড়িৎচালক শক্তি পাবা, সেটা আগেরটা ডাবল পাবা। আর 360 ডিগ্রি ঘুরাইলে কোনো তড়িৎচালক শক্তি পাবা না, মানে জিরো পাবা। আর ডিরেকশন বললে 180 ডিগ্রির ক্ষেত্রে 0 ডিগ্রির বিপরীত দিকে ডিরেকশন হবে, বাট 360 ডিগ্রি ঘুরাইলে তো তুমি কোনো তড়িৎ প্রবাহই পাচ্ছ না, তো ওখানে ডিরেকশন বলার কোনো দরকার নেই। তো আমার মতামত হলো এটা, এভাবে করলে আশা করি আনসার হবে। ঠিক আছে, হ্যাঁ 360 ডিগ্রি 0 হবে, কারণ আমরা যদি কোণ হিসাবে চিন্তা করি চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে, 0 ডিগ্রিতেও যা 360 ডিগ্রিতেও তা, কিন্তু 180 ডিগ্রির ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমরা ওটার জন্য করব। ঠিক আছে, কিন্তু এখানে কিছু লেখে নাই, তোমরা একটু কারো কাছে যদি টেস্ট পেপার থাকে ওখানে হয়তো বা থাকতে পারে, স্যাটিসফাই আনসার হইতে পারে, ওখানে দেখতে পারো যে ওখানে আসলে কি লিখছে। শিয়াবের কাছে আছে না? তাইলে শিয়াব দেখতে পারো, তুমি এটা প্রশ্নটা দেখে নিতে পারো, চট্টগ্রাম বোর্ড 17। তো দেখি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, ও নাই না। আচ্ছা তাহলে ও আগামী ক্লাসে আমি বললে তাহলে ও জানিয়ে দিবে যে কী করছে ওখানে, 0 আনছে নাই কে জানে। ঠিক আছে, তো আনলে তাহলে আমরা, আমার হিসাবে এটাই ঠিক আছে, আমরা যে এটা বললাম লাস্ট পর্যন্ত এটাই ঠিক আছে, এটা দিয়ে করবা। আর এরকম আসলে একটু অমিট করার চেষ্টা করবা, কারণ এগুলো হলো ভেজাল অঙ্ক, বুঝো নাই? ঠিক আছে, আর এগুলো একটাই আসে, এত কঠিন অঙ্ক, আর বাকিগুলো এমনি সোজা আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আজান দিয়ে দিচ্ছি।